একটা কাজ করব, সেটা হচ্ছে এই, আমি তারেক রহমানের 3-4টা বা 4-5টা কোয়েশ্চেন যার উত্তর উনি দিয়েছেন এগুলো নিয়ে আমি কথা বলবো, এবং পাশাপাশি অন্যান্য আরো কিছু বিষয় আছে, বিএনপির, বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আমি আপনাদের সাথে আজকের আলোচনায় আলাপ আলোচনা করব। আরো একটা কথা আছে, আমরা বিষয় ভিত্তিক আলাপ আলোচনা করি অনলাইন অ্যাক্টিভিস্ট অথবা টক শোতে। একটা বিষয়কে আমরা টানার চেষ্টা করি যে বিষয়গুলো অত্যন্ত জনপ্রিয় এবং যাতে আমাদের ভিউ বাড়ে, যাতে লোকজনের কাছে আমি জনপ্রিয় হই, বিষয়গুলো এর ভিতরে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমি যখন এই বিষয়গুলো আমি পিক করি তখন আমি একটা জিনিসই শুধু চিন্তা করি, আমার দেশ এবং আমার দেশের জনগণ, যারা সাধারণ জনগণ, আপনি আমি আমরা সবাই সাধারণ জনগণ, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এমন যদি কোনো বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করতে পারি, দেন ইটস বিকাম মোর ফ্রুটফুল অ্যান্ড লজিক্যাল। এই বিষয়গুলো আমাদের কাছে কেন জরুরি? আমার মনে হয়েছে বিষয়গুলো অত্যন্ত জরুরি। এবং আরো একটা কথা আছে, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি, বাংলাদেশে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের মধ্যে আমি কোন নেতাকে আমি পিক করব, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড অ্যাজ অফ টুডে, আমি চিন্তা করি যে বাংলাদেশে প্রবাদ পুরুষ বলতে যদি আমি চিন্তা করি, দেন কয়েকজনের নাম আমার মনে পড়ে, যাদের মধ্যে নবাব স্যার সলিমুল্লাহ, তার কথা যেমন আমার মনে পড়ে, শেরে বাংলায় কে ফজলুল হক, তার কথা অবশ্যই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, অফকোর্স তাকে নিয়ে আমি অত্যন্ত গর্ব অনুভব করি এবং পছন্দ করি, এবং তারপরে আমি শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা লগ্নে যেই লোকটি 7.5 কোটি মানুষের নেতৃত্ব দিয়েছিলেন তাকে আমি সম্মানিত মনে করি এবং তার অবদানের কথা স্বীকার করি, এবং বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো বিনির্মাণে আমি একজন মানুষের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ, সে লোকটার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন আমাকে যদি এক কথায় ঐতিহাসিক ভাবে বাংলাদেশের ফাউন্ডিং ফাদারদের মধ্যে একজন মানুষের প্রতি আমার দুর্বলতা থেকে থাকে, সে দুর্বলতাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে থাকার লজিক একটা, তথাকথিত একটা রাষ্ট্র হয়েছে কিন্তু রাষ্ট্রের অবকাঠামোগত বিনির্মাণ, একটা রাষ্ট্রকে রাষ্ট্র হিসাবে পরিচালনা করার যে পার্টিকলস, আমি যদি এটার দিকে ফোকাস করি দেন একটা মানুষের দিকে আমার দৃষ্টি যায়, ওই মানুষটার নামই জিয়াউর রহমান। এখন আমাকে অনেকে বলেছে, ভাই আপনি হোসেন শহীদ সরওয়ার্দীর কথা বলেন নাই। আমি বাংলাদেশের জাতীয়তাবাদের ক্ষেত্রে আমি হোসেন শহীদ সরওয়ার্দীর ঐতিহাসিক ভাবে তাকে আমি অত্যন্ত সম্মান করি। উনি শিক্ষিত একজন মানুষ, উনি অত্যন্ত দূরদর্শী একজন মানুষ, উনি যোগ্য একজন মানুষ, কোনো সন্দেহ নাই, কিন্তু সরওয়ার্দীকে আমি কখনোই বাংলাদেশের প্রভাব পুরুষ হিসাবে আমি দেখি নাই। বাট তার প্রতি এর জন্য কি আমার সম্মান থাকবে না? অফকোর্স থাকবে, আমি তাকে সম্মান করি। অন দ্য আদার হ্যান্ড, আমি জিয়াউর রহমানের জাতীয়তাবাদ, জিয়াউর রহমানের অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি, জিয়াউর রহমানের ভিশন টু টেক বাংলাদেশ টু দ্য নেক্সট ফেজ, এক্ষেত্রে আমি ওনার কোনো বিকল্প আমার সামনে আজ পর্যন্ত আমি দেখি নাই। এজন্য আমাকে যারা, আপনারা অনেকে বলে আমি জিয়ার দালাল, সত্যিকার অর্থে আমি বাংলাদেশের দালালি করি। আর আমার বাংলাদেশের স্ট্রাকচারাল ফাউন্ডেশনের ক্ষেত্রে, স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, স্ট্রাকচারাল আর্কিটেকচারের দিকে যদি আমি তাকাই তাহলে আমি জিয়াউর রহমানকে দেখি। বাংলাদেশের আপনাদের একটা সনের ঘর ছিল, আমাদের আপনার সবার একটা সনের ঘর ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই সনের ঘরের উপরে টিন লাগায় নাই, উনি বলছে আমি বিল্ডিং এর ফাউন্ডেশন তৈরি করলাম। জিয়াউর রহমান ফাউন্ডেশন তৈরি করে গেছে, যে ফাউন্ডেশনের উপরে এরশাদ ঘুরেছে,
ফাউন্ডেশনের উপরে বেগম জিয়া রুল করেছে, শাহাবুদ্দিন সাহেব রুল করেছে, হাসিনা রুল করেছে, আওয়ামী লীগ রুল করেছে। ফাউন্ডেশনটা কার? কে তৈরি করে গেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখন এটা স্বীকার করতে, এটাকে মেনে নিতে বাংলাদেশের কোন মানুষ যদি বলে, আমি এটা ডিসএগ্রি করি, আমি ওয়ান অন ওয়ান আমি ডিবেট করতে চাই ওই লোকটার সাথে। এখন জিয়া রহমান সাহেবকে নেগেটিভলি অনেকে দেখেছেন, জিয়া রহমান সাহেবের কর্মতৎপরতা এবং ভিশনকে ডিফারেন্ট ওয়েতে কেউ ব্যাখ্যা করেছেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি ওই একটা লোকের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এখন আমরা জিয়া রহমানের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ, জিয়া রহমানের কোয়ালিটির কাছে কৃতজ্ঞ, জিয়া রহমানের অর্জনের কাছে আমি কৃতজ্ঞ, জিয়া রহমানের দূরদর্শিতার কাছে আমি কৃতজ্ঞ, জিয়া রহমানের দেশপ্রেমিকতার উপরে আমি কৃতজ্ঞ। বাট স্যাড পার্ট ইজ এই মুহূর্তে জিয়া রহমান আমাদের সাথে নেই। আমি শেখ মুজিবকে চিন্তা করতে পারি, নবাব স্যার সলিমুল্লাহকে চিন্তা করতে পারি, আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা চিন্তা করতে পারি, শেখ মুজিবুর রহমানকে আমরা চিন্তা করতে পারি, কিন্তু তারা কেউ নেই। তাই এই মুহূর্তে আমি একটা কথা বলবো, আমি একটা লোকের খুব ফ্যান, লোকটার নাম নীল গ্রেসি টাইসন। উনি নাসার একজন অ্যাডমিনিস্ট্রেটর। উনি কথায় কথায় বলে একটা এন্টিটি অথবা একটা সমাজ এবং একটা দেশকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে সততা, সেটা হচ্ছে দেশপ্রেম, সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা, সেটা হচ্ছে নীতিবোধ, সেটা হচ্ছে দেশপ্রেম, সেটা হচ্ছে শিক্ষা, সেটা হচ্ছে অভিজ্ঞতা, সেটা হচ্ছে দৃঢ়চেতা মনোবল, যেটা নিয়ে একটা রাষ্ট্রকে, একটা সমাজকে, একটা এন্টিটিকে ডেভেলপ করা যায়। এখন এক্ষেত্রে আমি যদি বিএনপির মধ্যে একজন সৎ মানুষকে দেখি, আমি তার প্রশংসা করি। এখন এর অর্থ কি আমি বিএনপি হলাম? আমি যখন অন্য যে কোনো রাজনৈতিক দলের মধ্য থেকে কাউকে আমি সম্মানের চোখে দেখি, আমি কি ওই দলের হলাম? আমি যদি দেখি যে জামাত ইসলামী, এমনকি আমি পছন্দ করি না এমন ব্যক্তি চরমোনাই, তাদের মধ্য থেকেও কেউ ভালো কাজ করেছে, আমি যদি ওটা প্রশংসা করি, তাহলে কি আমি চরমোনাইট দালাল হলাম? বাংলাদেশে একটা কালচার আমরা তৈরি করেছি, সত্যকে, প্রশংসনীয় কোন একটা কাজকে আমরা যদি স্বীকার করতে যাই, তাহলে আমি ওখানে দালাল হয়ে গেলাম। এবং এই কাজগুলো কারা করে? অশিক্ষিত অথবা কুশিক্ষিত, দূরদর্শী অথবা অদূরদর্শী, নীতিহীন কতগুলো পিশাচ, যারা বাস্তবতাকে অনুধাবন করতে ফিল করে। কথার কথা, আপনারা আমাকে পছন্দ করেন না অথবা আমি আপনাকে পছন্দ করি না, কিন্তু আপনি একটা ভালো কাজ করছেন, আপনি একটা প্রশংসনীয় কাজ করছেন, আমি আপনার প্রশংসা করব না? আমি আপনাকে পছন্দ করি না, এই জন্য আপনার ভালো কাজটাকেও আমি রিকগনাইজ করব না? কোন ধরনের মানসিকতা, কোন অসুস্থ মানসিকতা, কোন অসুস্থ প্রতিযোগিতা আমরা ওখানে মিশে আছি? একটা কথা, জেমস উইলফোর্ড গার্নার একটা কথা বলেছে, রাষ্ট্রীয় বিনির্মাণে কেউ কারো কম্পিটিটর না, একজন আরেকজনের সহযোগী। এই সহযোগিতাকে আমরা যদি কাজে লাগাতে ব্যর্থ হই, দেন রাষ্ট্রের উন্নতি হবে না। আমি কোন একটা রাজনৈতিক দল করতে পারি, সেই রাজনৈতিক দলের নাম এনসিপি হতে পারে, জাসদ হতে পারে, কমিউনিস্ট পার্টি হতে পারে। এখন অন্য একটা রাজনৈতিক দলের সাথে আমার মত পার্থক্য থাকতে পারে। রাষ্ট্রের বিনির্মাণে 100টা পলিসির উপরে দেখা যাবে আমি 10টায় কারোর সাথে ডিসএগ্রি করি, কিন্তু 90টা এগ্রি করি।
তা আমি কেন তাদের সাথে একত্রে কাজ করতে পারবো না? কেন তারা যখন ভালো কাজটা করে তাদের ভালো কাজের প্রশংসা করতে পারবো না? সো কি হলো? আপনি কি ওই দলের দালাল হবেন যদি আপনি ওখানে দালালি করেন? এখন একটা কথা আপনারা বলতে পারেন যে বাংলাদেশে জোট করতে গেলে, রাজনীতি করতে গেলে, আপনি যখন কারোর সাথে জোট করেন আপনারা কি করেন? সত্যকে বিসর্জন দেন, নীতিকে বিসর্জন দেন, দেশপ্রেমকে বিসর্জন দেন নিজের ব্যক্তি স্বার্থে। যখন আপনারা এই কাজগুলো করেন তখন আপনারা আর মানুষ থাকেন না, তখন আপনারা হয়ে যান জাস্ট একটা জানোয়ার। তখন আপনি আর রাজনৈতিক নেতা এ কথা দাবি করতে পারেন না, আপনি জাস্ট একটা জানোয়ার। কারণ জোটের স্বার্থে, রাজনীতির স্বার্থে, ব্যক্তির স্বার্থে আপনি সত্যকে অস্বীকার করছেন। যেই মুহূর্তে শুধু আমি না, কাউকে না জেনে না বুঝে জামাত বানাচ্ছেন, রাজাকার বানাচ্ছেন, বিএনপি বানাচ্ছেন, ভারতের র বানাচ্ছেন, আপনারা জাস্ট আবর্জনা। আপনাদেরকে কেউ বোঝাতে পারবে না। সূরা ইয়াসিনের 4 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত আপনারা পড়েন, এটার অর্থটা এবং বিশ্লেষণটা কারো কাছ থেকে জেনে নেন। কারণ আপনাদের চোখের সামনে একটা পর্দা ফেলে দেয়া হয়েছে আপনাদের মস্তক ঊর্ধ্বগামী। আপনারা চাইলেও নিচে তাকাতে পারবেন না। আপনাদের সামনে পিছনে ডানে বায়ে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে। আপনার বুদ্ধিকে ভোঁতা করে দেয়া হয়েছে। আপনাদেরকে যতই হেদায়েত কেউ করুক আর না করুক, আপনি জাস্ট একজন ইগনোরেন্ট। আপনার মতো মানুষজনের কোনো ভ্যালু নাই যখন সত্যকে গ্রহণ করবেন না, ভালো জিনিসকে ভালো বলবেন না এবং খারাপকে খারাপ বলবেন না। দর্শকবৃন্দ, এই ছিল আমার ইন্ট্রোডাকশন। আজকের যে কথাগুলো নিয়ে আমি কথা বলবো, আসুন আমরা তারেক রহমানের সাবজেক্ট নিয়ে আমি কথা বলার কথা আপনাদেরকে ওয়াদা করেছি। তারেক রহমানের একটা কথা দিয়ে আমি প্রথম শুরু করি। তারেক রহমানকে জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেকে বলেছে উনি মাস্টার মাইন্ড। তো আমি প্রশ্ন এবং তারেক রহমানের উত্তরটা আপনাদের সাথে আমি শেয়ার করি। জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গে একটু আসি। জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে। এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময়ে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল। আবার আপনার দলের কোনো নেতা বা সমর্থক তারা এই অভ্যুত্থানের আপনাকে একমাত্র মাস্টারমাইন্ড হিসেবে আখ্যা দিয়েছেন। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই যে 5ই আগস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত, এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে। এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা, সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলো হোক, যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। আমরা দেখেছি সেদিন মাদ্রাসার ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে। আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে। আমরা দেখেছি কৃষক, শ্রমিক, সিএনজি চালক, ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন। আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে। এমন অনেক সাংবাদিক যারা স্বৈরাচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন, তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে। কাজেই
কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না, খাটো করে দেখতে চাই না। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে, শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। দর্শকবৃন্দ, তারেক রহমানের উত্তরটাকে যদি আপনারা ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখেন, আমি অত্যন্ত খুশি যে উনি ফাইনালি বলেছেন নিজের থেকে যে উনি মাস্টার মাইন্ড না, এবং উনি বলেছেন যে জুলাই আগস্ট বিপ্লবের মাস্টার মাইন্ড জনগণ। এখন আমি যে কথা আপনাদের কাছে বলতে চাই, প্রথমত ওনার বিবিসির সাথে এই ইন্টারভিউটা, এটা স্পন্টেনিয়াস একটা ইন্টারভিউ না। ওনাকে এই কোয়েশ্চেন গুলো আগে দেয়া হয়েছে। ওনার প্রশংসা করার জন্য বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আগে কাগজ কলম নিয়ে বসেছিল যে ওনার প্রশংসা করবে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, তারেক রহমান যখন কোন প্রকার নোট ছাড়া একা বসে বসে কথা বলে, আমি আগেই বলেছি তার লিখিত বক্তব্যের চেয়ে সে একা একা যখন নর্মাল কথা বলে সে ভালো কথা বলে। বিবিসির এই ইন্টারভিউটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নিখুঁতভাবে পর্যালোচনা করেছি। এই ইন্টারভিউটা কোনো স্পন্টেনিয়াস ইন্টারভিউ ছিল না। ওনাকে আগে প্রশ্ন দেওয়া হয়েছে, ওই প্রশ্নের উপরে ওনাকে তৈরি করা হয়েছে, এবং তৈরি করে দেয়া শেখানো কথাগুলোকে উনি ডেলিভার করেছে। এখন শেখানো কথাগুলো ডেলিভার করতে গিয়ে উনি কি কোথাও ভুল করেছেন? উনি কি নিজেকে কন্ট্রাডিক্ট করেছেন? জি, করেছেন। উনি বলেছেন যে ওখানে কি শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছিল? খুব ভালো কথা, না, নেতাকর্মীরা ছিল না। উনি ওখানে সব স্তরের জনগণ ছিল, পেশাজীবী ছিল, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ছিল, কিন্তু ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসার সন্তান ছাত্রছাত্রীরা ছিল। এটা ওনার স্পন্টেনিয়াস কথা না। মাদ্রাসার ছাত্রছাত্রীরা আন্দোলনে ছিল, তাদেরকে প্রথম আনতে হবে। এটা হচ্ছে শেখানো বলি। এই প্রশ্নের উত্তরটা ওনাকে কোচিং করা হয়েছে। সামরিক বাহিনীর অফিসার রিটায়ার্ড, তাদের কথা উল্লেখ করা হয়েছে, এটা ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা আমাকে বলবেন, কেন ভাই আপনি এভাবে কেন চিন্তা করলেন? উনি যখন বলেছেন সর্বস্তরের জনগণ জুলাই আগস্ট বিপ্লবে অংশগ্রহণ করেছেন, উনি তখন বলতে পারেন না যে সর্বস্তরের জনগণ মাঠে ছিল? ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা সব ছাত্র ছাত্রীরা মাঠে ছিল। প্রত্যেকটা পেশাজীবী, কৃষক, শ্রমিক, গার্মেন্টস, বেসরকারি সরকারি কর্মচারী কর্মকর্তা, সামরিক কর্মকর্তা কর্মচারী সবাই মাঠে ছিল। উনি জেনারেলাইজ করেন নাই। উনি কি করেছেন? মাদ্রাসার নামটাকে উনি প্রথমেই উচ্চারণ করেছেন। এর কারণ কি জানেন? উনাকে যারা কোচিং করে তারা শিখিয়ে দিয়েছে জামাতের সাথে কম্পিটিশন করতে গেলে মাদ্রাসার ভোট লাগবে, মাদ্রাসার ছাত্রছাত্রী লাগবে। যার জন্য ওনার উত্তরে উনি বলেছেন মাদ্রাসার ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্ররা ছিল। মনে হয় কই, উনি তো বলেন নাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, উনি তো বলেন নাই যে কোন কলেজের ছাত্ররা ছিল, উনি তো বলেন না কোন
ল কলেজের ছাত্ররা ছিল। উনি তো বললেন নাই যে মন্দিরেও শিক্ষা দেওয়া হয়, ওখানেরও ছাত্ররা ছিল। বলেন না কেন? কারণ ওই প্রশ্নটাকে ওনাকে কোচিং করা হয়েছে, বলা হয়েছে আপনি এই উত্তরটা এইভাবে দিবেন। এখন আপনারা যদি বলেন ওনাকে যেভাবে শেখানো হয়েছে উনি কি সঠিকভাবে ডেলিভারি দিছে? যেভাবে শেখানো হয়েছে উনি ডেলিভার করছে। বক্তব্য ভালো ছিল, অদ্ভুত, কিন্তু এগুলো কোনোটাই ওনার মনের কথা না। ওনাকে শেখানো হয়েছে, ওই শেখানো কথাটাকে আপনাদের সামনে উপস্থাপন করেছে। বলেছে মাদ্রাসার ছাত্র আগে, কারণ ওনাদের কম্পিটিশন এই মুহূর্তে ইসলামিস্টদের সাথে, জামাত ইসলামী, খেলাফত আন্দোলন, অন্যান্য ইসলামিক দল যারা করে তাদের সাথে। তো তাদের সাথে যদি কম্পিট করতে যায় তাহলে মাদ্রাসার ছাত্র ওনাদের দরকার, যার জন্য উনি বলছে মাদ্রাসার ছাত্র। আরেকটা গ্রুপ ওনার দরকার, সামরিক বাহিনীর রিটায়ার্ড কর্মকর্তা কর্মচারী তাদের দরকার, যার জন্য উনি তাদেরকে মেনশন করেছেন। কেন? সচিবালয় কর্মচারী অ্যাসোসিয়েশন নাই, ব্যাংকের কোন কর্মচারী অ্যাসোসিয়েশন নাই, ইন্ডাস্ট্রিজের কোন অ্যাসোসিয়েশনের কর্মচারী কর্মকর্তা নাই, গার্মেন্টস এর কোন কর্মকর্তা কর্মচারী নাই। কই তাদের কথা উল্লেখ করে নাই কেন? তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যেখানে ওনার দরকার উনি ওই নামগুলোকে উল্লেখ করেছে। এটা করে উনি কি করেছে? উনি প্রমাণ করেছে ওনাকে এই সাক্ষাৎকারটির জন্য কোচিং করা হয়েছে, ওনার সামনে ট্যাবলেটে টেলিপ্রম্পটারে সাজিয়ে দেওয়া হয়েছে এইটা বললেন, এইটা বললেন না। ওনার ডেলিভারেশন কেমন ছিল? বেশ ভালো ছিল, উত্তম। বিএনপির কোন নেতা এত সুন্দরভাবে ডেলিভার করতে পারে না, উনি করেছে। কিন্তু উনি যে উত্তরটা দিয়েছে এটা জাস্ট একটা পাতানো বলি, শেখানো বলি। যেমন আমি আপনাদের সাথে এখন কথা বলছি, দর্শকবৃন্দ, আমার সামনে কোনো নোট নাই, আমার সামনে কোনো টেলিপ্রম্পটার নাই। আমি তারেক রহমানের এই সমালোচনাটাকে আমি সরাসরি আমার ব্রেইন, আমার মন, আমার মেধা এবং আমার দূরদৃষ্টি থেকে আপনাদের সামনে উপস্থাপন করছি, যা তারেক রহমান করে নাই। আগেই বলেছি ওনার এটা কোনো স্পন্টানিয়াস ইন্টারভিউ না। ওনাকে প্রশ্নগুলো আগে দেওয়া হয়েছে, ওনাকে কোচিং করা হয়েছে, ওনাকে শব্দ ধরে ধরে শেখানো হয়েছে, তারপরে উনি এই ইন্টারভিউটা করেছে। জীবনের প্রথম একটা ইন্টারভিউ করেছে, ইন্টারভিউটাই। দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা কথা বলি, তারেক রহমানের জন্য আসলে টাফ বিএনপিকে একত্রে রেখে গুছিয়ে একটা দলকে পরিচালনা করার জন্য। ওনার মেধা থাকলেও আমি যদি স্বীকারও করি উনি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, এটাও যদি মেনে নেই, কিন্তু উনি সেটাকে ডেলিভার করতে পারছেন না একটা কারণে। ওনাকে ঘিরে রেখেছে কতগুলো রক্ত চোষা হায়না ফ্রাঙ্কেস্টাইন, রেখেছে কতগুলো প্রেতাত্মা। তার ভিতরে আওয়ামী লীগ আছে, তার ভিতরে আছে, তার ভিতরে বামপন্থীরা আছে, তার ভিতরে রক্তচোষা স্বার্থপর লোভী কতগুলো নীতিহীন কুত্তা আছে। উনি তাদেরকে ওভারকাম করে বিএনপির মতো জিয়াউর রহমানের গড়া এত বড় একটা রাজনৈতিক দলকে কনসলিডেট করে তারপরে যে উনি